আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ফের ভারতকে হতাশ করলেন ট্রাম্প। ভারতের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আয়ারল্যান্ডের কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই, মন্তব্যে ডাবলিন। দাবি না মানলে রেমিটেন্স বন্ধের আহ্বান, হুমকি দিলেন ইমরান খান। ট্রাম্পের হুমকির পর সীমান্তে নিরাপত্তা জোরদার কানাডার। শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে কুয়েত ও সৌদি আরব, তাপমাত্রা নেমেছে -3 ডিগ্রিতে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিস্তিনের মামলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফের ভারতকে হতাশ করলেন ট্রাম্প। বাণিজ্য যুদ্ধে জড়াচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরো চাঙ্গা করতে যেন মরিয়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা আসার আগেই এই নিয়ে চলছে তার জোর পরিকল্পনা। নিজ দেশের স্বার্থে কোথাও এক চুলো ছাড় দিতে রাজি নন ট্রাম্প। তাই বাণিজ্য যুদ্ধে বন্ধু দেশ ভারতকেও রেড লিস্টে রেখেছেন আসন্ন এই প্রেসিডেন্ট। দেশটির উচ্চ শুল্কের বিপরীতে ঘোষণা দিয়েছেন পাল্টা শুল্ক আরোপের। কমিয়ে আনতে চাচ্ছেন বাণিজ্য ঘাটতি। এতে চীনের পর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের সংখ্যা দেখছেন বিশ্লেষকরা। বিশ্বের যে কজন নেতার সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে বলে মনে করা হয় তার মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মৌখিক বন্ধুত্বের কোনো ছাপ বাণিজ্য সম্পর্কে রাখছেন না জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে ভারতের উচ্চ শুল্ক আরোপের কঠোর সমালোচনা করে এবার ভারতীয় পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি। বেশ কিছু মার্কিন পণ্য আমদানিতে চড়া শুল্ক আরোপ করে রেখেছে ভারত। চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, উচ্চ শুল্কের মাধ্যমে ভারতকে জবাব দেওয়া হবে। এই তালিকায় আছে ব্রাজিলও। ট্রাম্প টাওয়ার অধিপতি বলেন, পণ্য আমদানিতে ওই দেশগুলোর সমপরিমাণ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, যদি কোনো দেশ আমাদের উপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই দেশের পণ্যের উপর চড়া হারে কর চাপাবে। ওরা প্রায় সব ক্ষেত্রেই আমাদের উপর অধিক কর চাপায়, অথচ এতদিন আমরা ওদের উপর কোনো কর চাপাইনি। ট্রাম্প আরো বলেন, পারস্পরিক শব্দটি গুরুত্বপূর্ণ, কারণ কেউ যদি আমাদের উপর শুল্ক আরোপ করে তবে আমরাও তা করব। ভারত আমাদের নিজেদের নিয়ে কথা বলতে হবে না। যদি ভারত আমাদের উপর 100% শুল্ক আরোপ করে, আমরা কি তাদের উপর শূন্য শুল্ক আরোপ করব? আপনি জানেন তারা একটি সাইকেল পাঠায় এবং আমরা একটি সাইকেল পাঠাই। তারা আমাদের 100 বা 200% শুল্ক চাপিয়ে দেয়। ভারত অনেক বেশি শুল্ক আরোপ করে, ব্রাজিল অনেক বেশি শুল্ক আরোপ করে। তারা যদি আমাদের উপর শুল্ক আরোপ করতে চায় সেটা ঠিক আছে, তবে আমরা তাদের উপরও একই পরিমাণ শুল্ক আরোপ করব। এর আগে প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প মনোনীত বাণিজ্য মন্ত্রী হার্বার্ট লাটনিক। তিনি বলেন, নতুন সরকারের পারস্পরিক সুবিধা দানের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবেন আমাদের থেকেও তেমন ব্যবহারই পাবেন, এটাই আশা করা উচিত। ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত ভূ রাজনৈতিক সম্পর্কের উন্নয়ন হলেও বাণিজ্যিক সম্পর্ক সুখকর ছিল না। 2019 সালে ভারতের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। প্রতিশোধ হিসেবে কয়েকটি মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করে ভারত। এর জেরে যুক্তরাষ্ট্র অগ্রাধিকারমূলক বাজার সুবিধা এবং জিএসপি হারায় দেশটি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও একই ধরনের বাণিজ্য টানাপোড়েনের শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক ঘোষণা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারতের তথ্য প্রযুক্তি, ঔষধ এবং টেক্সটাইল শিল্প। ভারতের অন্যতম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে গেল অর্থ বছরে রপ্তানির পরিমাণ ছিল $77.52 বিলিয়ন। বিপরীতে ভারত আমদানি করেছে $42.2 বিলিয়ন। অর্থাৎ ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে আছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের মাঠ থেকেই বিভিন্ন দেশের উপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন চীন, মেক্সিকো এবং কানাডার উপর চড়া শুল্ক আরোপের কথা বলে এবার সেই তালিকায় যুক্ত করলেন ভারতের নামও। 5 নভেম্বর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি। 20 জানুয়ারি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাইর জানিয়েছেন, আয়ারল্যান্ডে তেল আবিবের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের ইসরায়েল বিরোধী নীতির কারণে গত রোববার দূতাবাস করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, তার দেশ আগের মতোই গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা অব্যাহত রাখবে এবং ইসরায়েল আয়ারল্যান্ডের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। টার্স টুডে আরো জানায়, হ্যারিস ডাবলিনে
ইসরায়েলি দূতাবাস বন্ধ করার সিদ্ধান্তকে জনমতকে বিভ্রান্ত করার কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আপনি কি জানেন কোন বিষয়টি নিন্দনীয়? গাজায় শিশুদের হত্যা করা, বেসামরিক লোকদের হত্যা করা, মানুষকে ক্ষুধায় অনাহারে ফেলে রাখা এবং মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেওয়া ইত্যাদি অপরাধ আমাদের মতে নিন্দনীয়। হ্যারিস আরো বলেন, সবাই আয়ারল্যান্ডের অবস্থান জানতে চায়, কিন্তু ইসরায়েলি পদক্ষেপের ব্যাপারে কি? নেতানিয়াহু যে গাজায় নিষ্পাপ শিশুদের বিরুদ্ধে যেসব অপকর্ম করেছেন সেই সম্পর্কে কি? এগুলো ধ্বংসাত্মক কূটনীতি। উল্লেখ্য যে গত রোববার ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সায়ের আয়ারল্যান্ডের ইসরায়েল বিরোধী নীতির কথা উল্লেখ করে ডাবলিনে তেল আবিব দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছেন। গত মে মাসে আয়ারল্যান্ড ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর ইহুদিবাদী ইসরায়েল ডাবলিন থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। গত সপ্তাহে আয়ারল্যান্ড ঘোষণা করেছে যে তারা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলায় যুক্ত হয়েছে। ওই মামলায় গাজার গণহত্যার অপরাধে ইসরায়েলকে অভিযুক্ত করা হয়েছে। সরকার দাবি না মানলে প্রবাসীদের প্রতি রেমিটেন্স পাঠানো বন্ধের আহ্বান জানানোর হুমকি দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। পিটিআইয়ের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, ৯ মের দাঙ্গা এবং ২৬ নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে বৈঠকের পর তাঁর বোন আলিমা খান এই তথ্য জানায়। এই সময় তিনি অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য সরকারকে দায়ী করেন। তিনি বলেন, পিটিআইকে ক্ষমতাচ্যুত করার পর লাখ লাখ নাগরিক দরিদ্র সীমার নিচে চলে এসেছে। ইমরান খানের বোন বলেন, দেশের অর্থনীতি ভালো রাখার ক্ষেত্রে রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে এক শ্রেণী বিদেশি অর্থ পাচার করছে। তিনি বলেন, লন্ডন প্ল্যানের অংশ হিসেবেই পিটিআইকে ভাঙার চেষ্টা করা হয়েছে। গত মাসে দলের সমাবেশে সরকারি হস্তক্ষেপেরও নিন্দা করেন তিনি। আলিমা খান বলেন, যেসব দাবি উপস্থাপন করা হয়েছে তা যদি সরকার না মানে তাহলে ইমরান খান প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বন্ধের আহ্বান জানাবেন। তিনি আরো বলেন, এই বিষয়ে প্রবাসী পাকিস্তানিরা প্রস্তুত, তবে দেশের ক্ষতি হয় এমন পদক্ষেপ থেকে বিরত আছেন ইমরান খান। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর কানাডা তার উত্তর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সীমান্তে উন্নত নজরদারি এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় একটি যৌথ স্ট্রাইক ফোর্স গঠনের কথা ভাবছে ট্রুডো প্রশাসন। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা যদি অনিয়মিত অভিবাসী এবং অবৈধ মাদকের প্রবাহ বন্ধে সীমান্ত সুরক্ষিত না করে তাহলে ২০ জানুয়ারি শপথ নেওয়ার পরেই তাদের পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের এই ঘোষণার পর কানাডা $৯০৮ মিলিয়ন একটি উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে এরিয়াল ইন্টেলিজেন্স টাস্ক ফোর্স গঠন করা হয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এই টাস্ক ফোর্স পরিচালনা করবে। এই ফোর্সের কাছে হেলিকপ্টার, ড্রোন এবং মোবাইল নজরদারি টাওয়ারের নিয়ন্ত্রণ থাকবে। মঙ্গলবার ট্রুডো প্রশাসনের নবনির্বাচিত অর্থ ও আন্তঃসরকার বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাং জানান, অবৈধ মাদক এবং অনিয়মিত অভিবাসনের প্রবাহ থেকে সীমান্ত সুরক্ষিত করতে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এগুলো একই সঙ্গে উত্তর আমেরিকার সমৃদ্ধির মূল ভিত্তি মানুষ ও পণ্যের মুক্ত প্রবাহ নিশ্চিত করবে। পরিকল্পনায় মাদক বাণিজ্য বন্ধ করা, আইন প্রয়োগকারী সংস্থার জন্য নতুন সরঞ্জাম সরবরাহ, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় বৃদ্ধি, তথ্য বিনিময় বাড়ানো এবং সীমান্তে যানবাহনের প্রবাহ নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। টাস্ক ফোর্সের জন্য প্রস্তাবিত ব্যবস্থাগুলোর মধ্যে আকাশ থেকে নজরদারি ব্যবস্থার বিষয়টি রয়েছে। এর জন্য হেলিকপ্টার, ড্রোন এবং বন্দরগুলোতে নজরদারি টাওয়ার থাকবে। অবৈধ মাদক শনাক্ত করতে পারবে এমন কুকুরকে প্রশিক্ষণের জন্য কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিকে তহবিল দিচ্ছে সরকার। এছাড়া ঝুঁকিপূর্ণ প্রবেশ পথগুলোর জন্য নতুন শনাক্তকরণ সরঞ্জাম সরবরাহ করা হবে। মধ্যপ্রাচ্যের মরুর দেশ সৌদি আরব ও কুয়েতে বিরল আবহাওয়া বিরাজ করছে। দেশ দুটিতে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচন্ড গরম থাকে, সেখানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে। বর্তমানে দেশ দুটিতে তাপমাত্রা বিরাজ করছে -3 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া কুয়েতের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে। মঙ্গলবার গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির 2টি গ্রামীণ ও মরু এলাকাগুলোতে ঠান্ডার প্রকোপ বেশি। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে কুয়েতের সংবাদ
মাধ্যমগুলো জানায়, গত সোমবার থেকে মাত্র 17,818 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির সর্বত্র তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস থেকে -6 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দেশ জুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ায় পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে। কুয়েতের আবহাওয়া এখন একটি বর্ধিত উচ্চচাপ ব্যবস্থার মধ্যে রয়েছে, এমন তথ্য জানিয়ে দেশটির আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরার আল আলী বলেন, এই উচ্চচাপ ব্যবস্থাটি বায়ুমণ্ডলের উপরের স্তরের শীতলতা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা নাতিশীতোষ্ণ বাতাসের মধ্যকার মিথস্ক্রিয়ার ফলাফল। এছাড়া শৈত্যপ্রবাহের জন্য আবহাওয়ার উচ্চচাপ ব্যবস্থাকে দায়ী করেছেন তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের পটভূমিতে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতি সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন দেশে বসবাসরত 5 ফিলিস্তিনি নাগরিক। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের জেলা আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগ করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন মানবাধিকার আইন উপেক্ষা করে ইসরায়েলি সামরিক ইউনিটগুলোকে সহায়তা চালিয়ে যাচ্ছে। এই ইউনিটগুলো গাজা এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত। মামলার কেন্দ্রে রয়েছে লিহি আইন, যা অনুযায়ী গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তি বা নিরাপত্তা বাহিনীতে মার্কিন সামরিক সহায়তা প্রদান নিষিদ্ধ। এই আইন অনুসারে দক্ষিণ আফ্রিকা এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলকে যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ফের ভারতকে হতাশ করলেন ট্রাম্প। ভারতের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আয়ারল্যান্ডের কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই, মন্তব্যে ডাবলিন। দাবি না মানলে রেমিটেন্স বন্ধের আহ্বান, হুমকি দিলেন ইমরান খান। ট্রাম্পের হুমকির পর সীমান্তে নিরাপত্তা জোরদার কানাডার। শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে কুয়েত ও সৌদি আরব, তাপমাত্রা নেমেছে -3 ডিগ্রিতে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিস্তিনের মামলা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।